হ্যালো গাইস, ওয়েলকাম স্টুডেন্ট। তাহলে যে চ্যাপ্টারতে আমরা পড়ছিলাম সেটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ। সেটার আর কয়েকটা জিনিসই মাত্র বাকি আছে, যেগুলো যদি আমরা দেখে নিই তাহলে মোটামুটি এই চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। তো যেগুলো যেগুলো আমি পড়িয়েছি বা পড়াচ্ছি তোমরা সেগুলো আপাতত মুখস্থ করতে থাকো। কয়েকদিনের মধ্যে আমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দিয়ে দেবো, তোমরা সেইভাবে প্রিপেয়ার হয়ে থাকবে, রেডি করে থাকবে। তো যেখানে আমি লাস্ট বলেছিলাম সেটা হচ্ছে কুইসেন্ট বীজকে একটা কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে বীজগুলো যখন এমনি আমরা মাটিতে না ফেলা অবস্থায় ঘরে ফাইলবন্দি অবস্থায় থাকে, ধরো ছোলা হোক, ভুট্টা হোক, গম হোক, সেইগুলো তো কিন্তু আলো, জল, বাতাস এগুলো যদি না পায় তাহলে বীজ থেকে কোনো অঙ্কুর সৃষ্টি হয় না। এরকম অবস্থায় বীজকে বলা হয় কুইসেন্ট বীজ। এবারে নেক্সট যে টপিক আমরা পড়াবো এখানে, সেটা আগেও আমি বলেছি, সেই টপিক সম্পর্কে সেটা হচ্ছে ভার্নালাইজেশন, মানে কি বাসন্তীকরণ। বাসন্তীকরণ বা ভার্নালাইজেশন। তো জিনিসটা কি, প্রথমেই বলি, এটা একজন রাশিয়ান বিজ্ঞানী লাইসিনকো বলে একজন রাশিয়ান বিজ্ঞানী সর্বপ্রথম এই ভার্নালাইজেশন কথাটা বলেছিল। তো জিনিসটা যদি খুব সিম্পলি আমরা ডিসক্রাইব করি, সেটা হচ্ছে তোমরা সবাই দেখে থাকবে যে মাঠে চাষিরা ধানের বীজকে ছড়ানোর আগে তারা যে কোনো একটা ঠান্ডা জায়গায়, মানে ছাওয়া জায়গায় যেখানে আলো যায় না, সেখানে ধানের বীজটাকে একটা ভিজে বস্তা, মানে চটের বস্তা ভিজিয়ে বা ভিজে কাপড়ের সাহায্যে ওর ওপরে চাপা দিয়ে রেখে দেয়। সিঁড়ির নিচে হোক বা একটা কোনো বাথরুমের ভেতরে চটের বস্তা বা ভিজে কাপড় ঢাকা দিয়ে সেটা রেখে দেয়। একদিন বা দুদিন রাখার পরে গিয়ে তারপরে সেই বীজটা গিয়ে মাঠে ছড়ানো হয়। এর কারণ কি, যদি আমরা ধানের বীজটাকে ওরকমভাবে ভিজে বস্তা বা একটা ঠান্ডা পরিবেশে ভিজিয়ে না রেখে যদি ডিরেক্টলি শুকনো ধানটাকে নিয়ে মাঠে ছড়ানো হতো, আর ধানটাকে আমি ভিজে বস্তার চটের ওপরে ভিজিয়ে, চটের দিকে ঢাকা দিয়ে ভিজিয়ে তার একদিন ভিজিয়ে রেখে তার একদিন পরে গিয়ে যখন মাঠে বীজ ছড়াবো, এর মধ্যে ডিফারেন্স কী আসবে, দুটোর মধ্যে পার্থক্য কী আসবে? পার্থক্য আছে। এই জিনিসটাই হচ্ছে বাসন্তীকরণ জিনিস। বাসন্তীকরণ জিনিসটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফুল ফোটানো গাছের। তো সেখানে চাষিরা এটা দীর্ঘদিনের একটা এক্সপিরিয়েন্সে এটা দেখেছে যে যে কোনো বীজকে যদি আমরা নিম্ন তাপমাত্রায় বা ঠান্ডা উষ্ণতায় যদি বীজটাকে আমরা এক দুদিন রেখে তারপরে গিয়ে আমরা মাঠে ছড়াই, তাহলে সেই গাছের অঙ্কুর হয়ে ফুল আসতে যে টাইম নেবে সেইটা তুলনামূলকভাবে অনেক কম হবে যদি আমরা ডিরেক্টলি বীজটাকে মাঠে ছড়াই। মানে কি, ধরো একটা ধান আমরা ডিরেক্টলি বস্তা থেকে নিয়ে মাঠে ছড়িয়ে দিলাম, কোনো নিম্ন উষ্ণতায় বা নিম্ন তাপমাত্রায় ভিজিয়ে টিজিয়ে রাখলাম না। দেখা যাচ্ছে সেই ধান গাছটায় ফুল আসতে 3 মাস টাইম নিচ্ছে, ধান গাছ বড় হয়ে তাতে ফুল আসতে 3 মাস টাইম নিচ্ছে। সেখানে ওই ধান গাছটাই যদি আমরা নিম্ন তাপমাত্রায় এক দুদিন রেখে তারপরে গিয়ে মাঠে ছড়াচ্ছি, দেখছি তা 2 মাসের মধ্যে ফুল চলে আসছে। এটাই হচ্ছে ভার্নালাইজেশন। কি বলছে এখানে, নিম্ন তাপমাত্রার প্রভাবে পুষ্প পরিস্ফুটন প্রক্রিয়াকে ত্বরান্বিত করাই হচ্ছে বাসন্তীকরণ প্রক্রিয়া। তাহলে কি হয়, আমরা এখানে বাসন্তীকরণ পদ্ধতি মানে সিম্পলি কি বললাম, যে কোনো গাছের বীজকে যদি নিম্ন তাপমাত্রায়, মানে কত, সেটা 0 থেকে 5 ডিগ্রি, 0 থেকে 5 ডিগ্রি উষ্ণতায়, এরকম একটা নিম্ন তাপমাত্রায় সেলসিয়াস উষ্ণতায় যদি আমরা রেখে তাকে যদি আমরা নিয়ে গিয়ে মাঠে
ছড়াই তাহলে তার পুষ্প যে পরিস্ফুটন পুষ্প প্রস্ফুটন প্রক্রিয়াটা সময়ের থেকে অনেক আগিয়ে চলে আসে। একে বাসন্তীকরণ প্রক্রিয়া বলে। তাহলে আমরা এখানে পদ্ধতিটা দেখি। পদ্ধতিটা তোমরা দেখবে সাঁতার বইতে ছকের আকারে লেখা রয়েছে। তো সেই জাস্ট এখানে ছকটা ক্লিয়ারলি মাথাতে রাখতে হবে। কি না, গাছের বীজকে প্রথমে একটা নিম্ন তাপমাত্রায় লো টেম্পারেচারে রাখা হলো। কত সেটা বললাম যে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখলে ওই নিম্ন তাপমাত্রায় ওই বীজের মধ্যে অ্যাকচুয়ালি আগে বলেছি আমি জিব্রেলিক অ্যাসিড বা জিব্রেলিন হরমোনের প্রভাবে ভার্নালিন সৃষ্টি হয়। তাহলে জিব্রেলিক অ্যাসিডের প্রভাবে তাতে ভার্নালিন তৈরি হয়। ভার্নালিন কি জিনিস? একটা প্রকল্পিত হরমোন। এটা একদম প্রথমে বলেছিলাম যখন আমি ফাইটো হরমোনের ক্লাসিফিকেশন পড়িয়েছিলাম। সেই ভার্নালিন আবার ওই জিব্রেলিক অ্যাসিডের প্রভাবেই ফ্লোরিজেন বলে আরেকটা প্রকল্পিত হরমোন তৈরি করে। ফ্লোরিজেন তৈরি করে। এই ফ্লোরিজেনের প্রভাবে অ্যাকচুয়ালি ওই বীজের মধ্যে থাকা কিছু ভাজক কলা, মানে যে কলাগুলো উদ্ভিদের যে কলাগুলো খুব দ্রুততার সাথে বৃদ্ধি পায়, মানে কতগুলো কোষ নিয়ে কলা তৈরি হয় এবং কোষগুলো যদি দ্রুত বিভাজিত হয় তাহলেই কলা বাড়বে, তো তাকে ভাজক কলা বলে। তো সেই ভাজক কলা শনাক্তকারী কিছু জিন, যেটার নাম হচ্ছে আগামস লাইক 20, এই জিন অ্যাক্টিভ হয়ে যায়। আগামস লাইক 20 জিন অ্যাক্টিভ হয়ে যায়। এই জিন অ্যাক্টিভ হলেই সে কি করবে? মুকুলের সৃষ্টি করবে। উদ্ভিদের যে মুকুল তৈরি হয় সেইটা তৈরিকে ত্বরান্বিত করবে এবং সেই মুকুল যখন সৃষ্টি হবে তাতে ফ্লোরাল হোমিওটিক জিন, মানে ফুলের জন্য দায়ী যে জিনগুলো তাকে বলা হয় ফ্লোরাল হোমিওটিক জিন। এইটা অ্যাক্টিভ হবে। ফ্লোরাল হোমিওটিক জিন অ্যাক্টিভ হলেই তখন একটা ফুলের জন্য দায়ী যে সমস্ত অঙ্গগুলো, মানে ফুলের বৃত্তি, ফুলের দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভাশয় চক্র, এগুলো সব তৈরি হওয়া শুরু হবে এবং তাতে ফুল চলে আসবে। তাহলে এর গুরুত্ব কি বাসন্তীকরণ প্রক্রিয়া? এর গুরুত্ব একটাই যে বাসন্তীকরণ প্রক্রিয়ার ফলে যে গাছগুলো দেরিতে ফুল হচ্ছিল তার পুষ্প প্রস্ফুটন প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে, মানে অনেক কম সময় তার ফুল চলে আসে গাছের, ফলে আমরা কম সময়ে গাছের শস্য পেয়ে যাব। তাহলে কি কি পড়তে হবে এখান থেকে? প্রথমত পড়তে হবে আমাদের বাসন্তীকরণ পদ্ধতি কাকে বলে, তারপরে পড়তে হবে বাসন্তীকরণ পদ্ধতির কিভাবে হয়, মানে ছকটা করলেই হবে এবং সেটাই যদি বলে তো ডেসক্রাইব করে 2 লাইনে লিখে দিতে হবে, এবং বাসন্তীকরণ পদ্ধতির গুরুত্ব পড়তে হবে। এরপরে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে ফটো পিরিয়ড, বাংলাতে হচ্ছে আলোক পর্যায় বৃত্তি। আলোক পর্যায় বৃত্তি কি জিনিস সেটা? এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়কাল ধরে গাছের পাতায় আলো পড়লে তবেই সেই গাছে ফুল ফুটবে। তাহলে গাছকে ফুল ফোটাতে সাহায্য করে হচ্ছে একটা নির্দিষ্ট সময়কাল ধরে আলো পড়তে হবে, তাহলেই সেই গাছে ফুল ফুটবে। তোমরা দেখে থাকবে যে সমস্ত গাছ শীতকালে ফুল দেয় তারা সাধারণত গ্রীষ্মকালে ফুল দেয় না। যে সমস্ত গাছে গ্রীষ্মকালে ফুল হয় তারা শীতকালে গিয়ে আর ফুল দেয় না। কিছু গাছ আছে তারা শীতকাল গ্রীষ্মকাল উভয়তেই ফুল দেয়।
এর কারণ কি? এর কারণ হিসেবে বলা হচ্ছে এই ফটো পিরিয়ড, যে একটা নির্দিষ্ট সময়কাল ধরে আলো পড়লে তবেই গাছে ফুল ফুটবে। তাহলে যে নির্দিষ্ট সময়কাল ধরে, যে টাইম পিরিয়ড ধরে গাছের পাতায় গাছে আলো পড়লে যে নির্দিষ্ট সময়কাল ধরে গাছে আলো পড়লে তবেই গাছে ফুল ফুটবে, সেটা হচ্ছে ফটো পিরিয়ড বা আলোক পর্যায় কাল। এবং এই যে আলো পড়লে তবেই গাছে ফুল ফুটবে, এই ঘটনাটাকে বলা হয় ফটো পিরিয়ডিজম। ফটো পিরিয়ডিজম যেটা হচ্ছে এই ঘটনাটা, যে সময়কাল ধরে আলো পড়লে তবেই গাছে ফুল ফুটবে। এবার এখানে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল ফটো পিরিয়ড কি। ক্রিটিক্যাল ফটো পিরিয়ড কি, যাকে বাংলায় বলা হয় সংকট আলোককাল। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সংকট আলোককাল হচ্ছে এমন একটা সময় যেটা ফিক্সড করা হয়েছে, সেটা হচ্ছে এভারেজ একটা সময় ফিক্সড করা হয়েছে, যেটা যাদেরকে মানে গ্রীষ্মকালে ফুল দেয়, মানে যাদের একটু বেশি সময় ধরে গাছে আলো পড়ে। গ্রীষ্মকালে আমরা সবাই জানি দিনের দৈর্ঘ্য বেশি, সেখানে বেশি সময় ধরে, মানে একদম সেই সকাল 6টা থেকে সেই সন্ধ্যে 7টা অবধি গাছে সূর্যের আলো থাকে। অপরদিকে শীতকালে আমরা সবাই জানি যে সূর্য আসতে দেরি হয়, মানে 8টার পরে আসে, আবার এদিকে 5টা বাজতে না বাজতেই অন্ধকার নেমে আসে। তাহলে তখন কি হয়, দিনের দৈর্ঘ্যটা কম শীতকালে, গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্যটা বেশি। তাহলে যারা গ্রীষ্মকালে ফুল দেয় তাদের সাধারণত বেশি সময় ধরে গাছেতে আলো পড়তে হবে, এবং শীতকালে যারা ফুল দেয় তাদের কম সময় ধরে আলো পড়লেই তাতে ফুল ফুটে যায়। তো শীতকালের যে গাছ, তাতে যদি বেশি সময় ধরে আলো ফেলা হয় তাতে কিন্তু ফুল হবে না, সেই কারণেই গ্রীষ্মকালে ওদের ফুল হয় না। সংকট আলোক কাজ হচ্ছে এবার এভারেজ টাইম, যেটা যারা শীতকালে ফুল দেয় তাদের ক্ষেত্রে সেই সময়ের বেশি হলে আর ফুল ফুটবে না, তার সবসময় কম হতে হবে। আবার গ্রীষ্মকালে যারা ফুল দেয় তার ক্ষেত্রে এমন একটা সময় যেটা সবসময় আলোককালটা তার থেকে বেশি হতে হবে, তার কম হলে আর ফুল ফুটবে না। মানে কি, ধরলাম এটা একটা উইন্টার সিজনের গাছ, মানে শীতকালীন গাছ, আর আবার এটা গ্রীষ্মকালীন সিজনের গাছ। এটা গ্রীষ্মকালীন সময়ের গাছ। তাহলে ধরলাম আমি একটা টাইম পিরিয়ড সেট করলাম এভারেজলি, কি না 12 ঘন্টা। শীতকালে যারা আছে তাদেরকে 12 ঘন্টা ধরে আলো পড়লে ফুল ফুটবে, তার থেকে সবচেয়ে কম হতে হবে 9 ঘন্টা 10 ঘন্টা এরকম সময় আলো পড়লে তবেই শীতকালের গাছে ফুল ফুটবে। এর থেকে বেশি যেই হবে, ধরো 12 ঘন্টার থেকে বেশি সময় ধরে যে আলো পড়ছে তাতে আর ফুল ফুটছে না। আবার গ্রীষ্মকালীন যারা আছে তার থেকে 12 ঘন্টার বেশি সময় ধরে, এভারেজলি বলছি, ধরো তার থেকে 13 ঘন্টা 14 ঘন্টা এরকম ধরে আলো পড়লে তবেই তাতে ফুল ফুটবে, তার থেকে কম হলে হবে না। সেটাই হচ্ছে ক্রিটিক্যাল ফটো পিরিয়ড। তাহলে উদ্ভিদের পুষ্প প্রস্ফুটনের জন্য একটা নিরবিচ্ছিন্ন স্থায়িত্ব কাল ধরে আলো পড়তে হবে, যেটা সবসময় যারা শীতকালীন উদ্ভিদ, মানে হর্ষদিবা উদ্ভিদকে একটু পরে বলবো, তাদের ক্ষেত্রে কখনোই বেশি হবে না। আবার গ্রীষ্মকালীন যে সমস্ত উদ্ভিদ, মানে দীর্ঘদিবা উদ্ভিদ, তাদের ক্ষেত্রে সর্বদাই বেশি হবে। তো এরকম একটা সময়কালকে বলা হয় ক্রিটিক্যাল ফটো পিরিয়ড বা সংকট আলোককাল। এবারে আমাদেরকে এই ফটো পিরিয়ডিজমের কতগুলো শ্রেণীবিভাগ করা হয়েছে সেইগুলোকে ক্লিয়ারলি আমাদের জানতে হবে। প্রথমে হচ্ছে হর্ষ দিবা উদ্ভিদ। হর্ষ মানে হচ্ছে শর্ট, দিবা মানে হচ্ছে ডে, উদ্ভিদ মানে প্লান্ট। কি হর্ষ দিবা উদ্ভিদ? আমি যে একটু আগে বললাম যে একটা এভারেজ ফটো পিরিয়ড, মানে সংকট আলোককাল যাকে বলা হচ্ছে, তার থেকে সবসময় কম আলোককাল ধরে উদ্ভিদে নিরবিচ্ছিন্নভাবে আলো পড়লে তবেই সেই গাছে ফুল ফুটবে। সেই সমস্ত গাছ হচ্ছে হর্ষদিবা উদ্ভিদ। তাহলে যে সমস্ত উদ্ভিদের সংকটকালের থেকে কম সময় ধরে আলো লাগে তাদেরকে বলা হয় হর্ষদিবা উদ্ভিদ, শর্ট ডে প্লান্ট। যেরকম কি শীতকালীন গাছ যত আছে, যেরকম আলু, তামাক, সয়াবিন, একাধিক এক্সাম্পল তোমরা দেখতে পাবে বইতে,
তাদেরকে সব শর্ট ডে প্লান্ট বলা হয়। হর্ষ দিবা উদ্ভিদ সংকটকালের থেকে কম লাগবে, তাহলে লং ডে প্লান্ট কি, মানে দীর্ঘ দিবা উদ্ভিদ, লং ডে প্লান্ট তাদের বলা হয়। যাদের সংকটকালের থেকে বেশি সময় ধরে আলো প্রয়োজন তাদেরকে বলা হয় দীর্ঘদিবা উদ্ভিদ। যেরকম গরমকালে যে সমস্ত উদ্ভিদের ফুল ফোটে, যেরকম পালং, বিট, এরা হচ্ছে সব দীর্ঘদিবা উদ্ভিদ। কিছু উদ্ভিদ বলেছি তারা শীতকাল গ্রীষ্মকালে সব কিছু মানে না, তারা সবসময়ই মোটামুটি ফুল দেয়, তাদেরকে বলা হয় ডে নিউট্রাল প্লান্ট, মানে দিবা নিরপেক্ষ উদ্ভিদ। তাদের কোনো দিনের দৈর্ঘ্যের উপরে ডিপেন্ড করে না, সংকটকালের কোনো সেখানে ব্যাপার নেই, বেশি বা কম সময় উভয় ক্ষেত্রেই ফুল ফোটে, তাদেরকে বলা হয় দিবা নিরপেক্ষ উদ্ভিদ। যেরকম সূর্যমুখী, তুলা, দুটো করে এক্সাম্পল প্রত্যেকটা ক্লিয়ারলি যেন মুখস্থ থাকে। এরপরে কিছু প্লান্ট আছে যাদেরকে বলা হয় শর্ট লং ডে প্লান্ট। মানে কি, শর্ট মানে হর্ষ, দীর্ঘ দিবা উদ্ভিদ। তাহলে এই সমস্ত গাছের ক্ষেত্রে প্রথমে কিন্তু সংকট আলোককালের থেকে কম দৈর্ঘ্যের আলো লাগে, তারপরে গিয়ে সংকট আলোককালের ক্ষেত্রে থেকে বেশি দৈর্ঘ্যের আলো লাগে, তবেই গিয়ে গাছে ফুল ফোটে। তাহলে যে সমস্ত উদ্ভিদের ফুল ফোটার জন্য প্রথমে সংকট আলোককালের থেকে কম, পরে সংকট আলোককালের থেকে শেষের দিকে সংকট আলোককালের থেকে বেশি সময় ধরে আলো পড়লে তবেই উদ্ভিদের ফুল ফোটে, তাদেরকে বলা হয় হর্ষ দীর্ঘ দিবা উদ্ভিদ। যেরকম আছে শ্বেত ক্লোভার, যেরকম আছে রাই বলে একটা গাছের ফুল। উল্টোটাও আছে, যে লং শর্ট ডে প্লান্ট, মানে কি দীর্ঘ হর্ষ দিবা উদ্ভিদ। প্রথমে গাছের ক্ষেত্রে সংকট আলোককালের থেকে বেশি দৈর্ঘ্যের আলো লাগে, পরে গিয়ে সংকট আলোককালের থেকে কম দৈর্ঘ্যের আলো লাগবে, তবে গিয়ে গাছে ফুল ফুটবে, যেরকম হাঁসমোহানা। তাহলে এই ধরনের উদ্ভিদগুলো কোথায় দেখা যাবে? সাধারণত যখন সিজন চেঞ্জ হয়, যখন গরমকাল থেকে শীতকালে আস্তে আস্তে প্রবেশ করছে বা শীতকাল থেকে গরমকালে প্রবেশ করছে, তখন হচ্ছে এই ধরনের উদ্ভিদগুলোতে ফুল ফোটে। দীর্ঘ হর্ষ দিবা উদ্ভিদ আর হর্ষ দীর্ঘ দিবা উদ্ভিদ, প্রত্যেকটার ক্ষেত্রে দুটো করে এক্সাম্পল যেন মুখস্থ থাকে। প্রথমে কি বললাম, হর্ষ দিবা উদ্ভিদ দুটো এক্সাম্পল মুখস্থ রাখবে, একটা হচ্ছে আলু আর তামাক, সয়াবিনও রাখতে পারো। তারপর হচ্ছে দীর্ঘদিবা উদ্ভিদ, যাদের ক্ষেত্রে বেশি আলোর দরকার পড়ে, গরমকালের উদ্ভিদ আমরা মনে রাখবো পালং শাক, বিট, লেটুস। তারপর হচ্ছে দিবা নিরপেক্ষ, যার কোনো দিনের আলোককালের উপর ডিপেন্ড করে না, যেরকম হচ্ছে সূর্যমুখী গাছ বলেছি, তুলা আছে, সন্ধ্যা মালতী আছে। তারপর হচ্ছে হর্ষ দীর্ঘদিবা উদ্ভিদ, প্রথমে কম পরে বেশি বলেছি রাই। তারপর হচ্ছে দীর্ঘ হর্ষ দিবা উদ্ভিদ, প্রথমে বেশি পরে কম, যেরকম হচ্ছে হাঁসমোহানা। এই কটা করলেই হবে আলোক পর্যায়বৃত্তি থেকে। নেক্সট যেটা সম্পর্কে আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ফ্লোরিজেন। বাংলাতেও ফ্লোরিজেনই বলা হয়। তো ফ্লোরিজেন জিনিসটা কি? এই যে এত সময় ধরে আমি বললাম যে ফটোপিরিয়ড জিনিসটা কি, আলোক পর্যায়বৃত্তি জিনিসটা কি, বা ফটোপিরিয়ডিজম জিনিসটা কি, সেটা কি বললাম, যে একটা নির্দিষ্ট সময়কাল ধরে উদ্ভিদের পাতায় আলো পড়লে তবেই গাছে ফুল ফুটবে। সেটা যদি দুটো তিনটে পাতায় বা একটা পাতায়ও আলো পড়ে তাহলেও কিন্তু পুরো গাছে ফুল ফুটবে। এখানে একজন বিজ্ঞানী, তার নাম আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে চাইলা খান, বিজ্ঞানী চাইলা খান। তিনি একটা পরীক্ষা করেছে, গাছটার নাম হচ্ছে জ্যান্থিয়াম। কি পরীক্ষা করেছে? প্রথমত দুটো এই গাছ নিয়েছে, একটা ধরলাম এ প্লান্ট আর একটা ধরলাম বি প্লান্ট। জ্যান্থিয়াম গাছটা হচ্ছে কিন্তু একটা হর্ষদিবা উদ্ভিদ, এটা আমাদের মনে রাখতে হবে। মানে এখানে সংকটকালের থেকে কম দৈর্ঘ্যের আলো লাগে, কম সময়কাল ধরে আলো লাগে, তবেই গাছে ফুল ফুটবে। তো সেই জ্যান্থিয়ামের দুটো গাছকে দুদিকে রেখেছে।
দুটো আলাদা আলাদা গাছ, একটা এ একটা বি, জ্যান্থিয়াম গাছ, এবং উভয় গাছই কিন্তু আমি বললাম যে জ্যান্থিয়াম গাছ মানেই হচ্ছে হর্ষদিবা উদ্ভিদ, সংকটকালের থেকে কম সময়কাল ধরে আলো পড়লে তাতে তবে ফুল ফুটবে। এবার আমি একটা গাছকে সংকট আলোককালের থেকে কম সময়ে আলো রেখেছি, মানে এখানে সংকট আলো ক্রিটিক্যাল ফটোপিরিয়ডের থেকে কম সময়ের আলোতে রেখেছি। তাহলে কম আলো কালে আমি একটা গাছ রেখেছি, আর একটা কিন্তু আমি সংকট আলোককালের থেকে বেশি সময় আলো পড়ে এরকম জায়গায় রেখেছি, মানে এখানে বেশি সময়কাল ধরে আলোতে রেখেছি। তো যথারীতি কী দেখা গেল না, এই গাছটাতে ফুল ফুটেছে, কিন্তু এই গাছে কোনো ফুল ফুটেনি। এই গাছে অনেক ফুল ফুটেছে, কিন্তু এই গাছে কোনো ফুল ফুটেনি, যেহেতু এটা বেশি সময়কাল ধরে আলো রেখেছি, কিন্তু গাছটা হচ্ছে হর্ষদিবা উদ্ভিদ, সংকট আলোককালের থেকে কম রাখলে তবেই গাছে ফুল ফুটবে। এবারে এরকমভাবে গাছটাকে না নড়াচড়া করে ওইভাবেই রেখে আমি কি করেছি, গাছের দুটো ডালকে গ্রাফটিং করেছি, মানে এর একটা ডাল কেটে দিয়েছি, ওর একটা ডাল কেটে দিয়েছি, দিয়ে সেইটাকে আমরা জোড় কলম পদ্ধতিতে গ্রাফটিং করে জুড়ে দিয়েছি। গ্রাফটিং জিনিসটা কি আমরা সবাই জানি, যে জবা ফুল গাছের একটা ডাল কেটে এবং আর একটা ডালের সাথে জুড়ে দিলে সেখানে জুড়ে যায়। আম গাছে আমরা সবাই জানি যে আম গাছ থেকে যদি আম গাছের ধরো একটা ন্যাংরা আম গাছ নিলাম, বাচ্চা চারা গাছ, ন্যাংরা আম গাছের মাথাটা কেটে নিলাম, নিয়ে একটা আটির আম গাছ, যে কোনো আটির আম গাছের উপরে বসিয়ে তাকে যদি আমরা জুড়ে দিয়ে একটু হরমোন স্প্রে করি, তাহলে সেটা জুড়ে যাবে। সেটাকে গ্রাফটিং বলে। একটা গাছের ডালের সঙ্গে একই প্রজাতির অপর গাছের ডালে জুড়ে দিলে জুড়ে যায়, তাকে বলা হয় গ্রাফটিং। সেই গ্রাফটিং পদ্ধতিতে আমরা গাছটাকে ওই জায়গাতেই রেখে দিয়েছি, দিয়ে আমরা জুড়ে দিয়েছি। কি না, একটা গাছকে আমরা কম আলোককালেই রেখেছি, আর একটা গাছকে বেশি আলোককাল ধরেই রেখেছি। তখন গিয়ে দেখা যাচ্ছে যে গাছটা বেশি আলোককালে রেখেছি তাতেও ফুল ফুটে যাচ্ছে, তাতেও যথারীতি ফুল চলে আসছে। তাহলে এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বৈজ্ঞানিক চাইলা খান দেখেন এর কারণ কি, আমি তো বেশি আলোককালে ধরে গাছে রাখলাম, অথচ এ গাছে ফুল ফুটলো কেন? তখন তার ধারণা হলো যে এই গাছে কম সময়ে আলো পড়ার ফলে কিছু একটা হরমোন বা কেমিক্যাল জাতীয় পদার্থ তৈরি হয়েছে, এবং যেটা এই ডাল দ্বারা পরিবাহিত হয়ে এই গাছে চলে এসছে, তার ফলে এই গাছে ফুল ফুটিয়ে দিয়েছে। সেইটা কি জিনিস তার স্ট্রাকচার বৈজ্ঞানিকরা ডিসক্রাইব করতে পারেননি, কিন্তু এর উপস্থিতি পর্যবেক্ষণ করতে পারে, যে এটা উপস্থিত আছে বলেই, এরকম পদার্থ আছে বলেই অ্যাকচুয়ালি এপাশে এসে ফুল ফুটিয়েছে, নাহলে ফুল ফুটতো না। সেইটাকে এরা ফ্লোরিজেন নাম দিচ্ছে। তাহলে ফ্লোরিজেন হচ্ছে সংকট আলোককালের থেকে কম সময়ে আলো পড়লে হর্ষদিবা উদ্ভিদের ক্ষেত্রে বা দীর্ঘদিবা উদ্ভিদের ক্ষেত্রে সংকট আলোককালের থেকে বেশি সময়কাল ধরে আলো পড়লে যে পদার্থটা তৈরি হওয়ার ফলে গাছে পুষ্প প্রস্ফুটন ঘটায়, তাকে হচ্ছে ফ্লোরিজেন বলে। তাহলে এখান থেকে জিনিসটা পড়তে হবে, ফ্লোরিজেন কাকে বলে, কখন তৈরি হয়। আর দুটো ডিফারেন্স এখানে বইতে আছে, তোমরা পড়ে নেবে। একটা হচ্ছে হর্ষদিবা উদ্ভিদ আর দীর্ঘদিবা উদ্ভিদের পার্থক্য, এক্সাম্পল সমেত পার্থক্য করতে হবে। আমি বলে দিলাম অলরেডি হর্ষদিবা উদ্ভিদটা কি আর দীর্ঘদিবা উদ্ভিদ কি, তার এক্সাম্পল সমেত বলেছি, সেটা পার্থক্য আকারে বইতে দেওয়া রয়েছে, সেটা করতে হবে। সাথে আরেকটা পার্থক্য করে রাখবে, যেটা বইতে এই দুটো পার্থক্যই আছে। একটা হচ্ছে আলোক পর্যায়বৃত্তি মানে ফটো পিরিয়ড, তার সঙ্গে ভার্নালাইজেশনের পার্থক্য মানে বাসন্তীকরণের ডিফারেন্স কি আছে, এই পার্থক্যটা দুটো করে নিতে হবে। তাহলে মোটামুটি প্রথম থেকে মানে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ চ্যাপ্টার 2-3টে যা লেকচার পড়ালাম আমি, সব লেকচারগুলো তোমরা কন্টিনিউয়াসলি একসাথে দেখে আমি দুটো চ্যাপ্টারই কোশ্চেন পরের দিন আপলোড করে দেবো। তোমরা কোশ্চেন ধরে ধরে এর উত্তরগুলো নিজেরা তৈরি করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।